একটা বড় একমতের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন, পার্টিকুলারলি শেখ পরিবারের রাজনীতি করবার অধিকার থাকবে কি থাকবে না, সেই জায়গাতে অবশ্যই যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং একমত হয়ে রাজনীতি করবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবার যে ঝামেলা আছে এবং ঐতিহাসিক যে বাস্তবতা আছে সেইটা যেন সবাই মনে রাখে। আওয়ামী লীগকে ৭৯ সালে বিএনপি রাজনীতিতে পুনর্বাসন করে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, জাতীয় পার্টি পরবর্তীতে হয়েছে, জামাত ৯৫-৯৬-তে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, 111-এর সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, এই গোকরা সাপকে যারাই পুনর্বাসন করে নিজেদের ক্ষমতায় আসার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তারা কিন্তু নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছে। গত ১৬ বছর শুধু না, গত ৫৩ বছরের ইতিহাসে এই ঘটনাটা বারবার ঘটেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনই হুটহাট করে চলে আসা, ঝটিকা মিছিল করা, নিষিদ্ধ সংগঠনরা যেভাবে করে সেগুলো করবার চেষ্টা করছে। আমরা নীতিগতভাবে মনে করি না যে বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে এনি টাইম সুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে। ৭৫-এর পরবর্তী বাস্তবতা আর ২৪-এর পরবর্তী বাস্তবতা সেটা না। শেখ পরিবারের প্রত্যেকটা ব্যক্তি পলাতক এবং দুদকের যে দুর্নীতির অভিযোগ চলছে, তদন্ত চলছে দেশে এবং বিদেশে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টে যে জুনিয়র মন্ত্রী ছিল, টিউলিপের পদ চলে গেছে, তার এমপিত্ব চলে যায় অবস্থা। এফবিআই জয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। শেখ রেহানা এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের প্রপার্টিজ আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে কিভাবে এই পরিবারকে বেনিফিটেড করেছে গত ১৬ বছর। মালয়েশিয়াতে ব্যাংক অ্যাকাউন্টে রূপপুরের বিলিয়নস অফ ডলারের লেনদেনের মাধ্যমে কিভাবে আওয়ামী পরিবারের কাছে টাকা পয়সা গেছে সেগুলো কিন্তু সারা দুনিয়াতে বিভিন্ন প্রকার পত্রিকাতে আলোচনা হচ্ছে এবং তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টেও আপনার যে অম্বার্সমেন্ট আছে, এথিক্যাল কমিটি আছে, সেখানে টিউলিপের তদন্ত হচ্ছে তার দুর্নীতি বিষয়ে। এবং তার ছোট বোন যে আছে টিউলিপের, তাকে নিয়েও তদন্ত চলছে দুর্নীতির ব্যাপারে, কারণ সেও বাড়ি, বড় এক্সপেন্সিভ জায়গাতে বাড়ি উপহার পেয়েছে। সেই বাস্তবতায় শেখ পরিবারের কোনো সদস্যের আগামী রিসেন্ট মেমোরিতে কারো জীবদ্দশায় ক্ষমতায় ফিরে আসার, দেশে ফিরে আসার, আওয়ামী লীগের হাল ধরার, রাজনীতি করবার কোনো স্পেস আছে বলে আমরা মনে করছি না। এটা একটা অবাস্তব জায়গা। এবং যারা যে সকল রাজনৈতিক দল কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, তাদের ইতিহাস মুসলিম লীগের মতো হবে। সে যত বড় রাজনৈতিক দল হন, আপনি আপাতত অনেক ক্ষমতাশালী হইতে পারেন, আপাতত আপনি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আসতে পারেন, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের বার্তা খুব পরিষ্কার। যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে, যারাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, গণহত্যাকারীদের পক্ষে দাঁড়াবে, তাদের বিপক্ষেই বাংলাদেশের যুবক তরুণরা আবার মাঠে নেমে আসবে, লড়াই করবে। অতএব সেই জায়গাতে সকল রাজনৈতিক শক্তিকে আমরা বলছি যে আমাদের কিছু কিছু জায়গাতে মৌলিক একমত থাকতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে, ভারত প্রশ্নে, বাংলাদেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা স্বার্থের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের আত্মমর্যাদার প্রশ্নে। এর বাইরে গিয়ে ক্ষমতার রাজনীতি আমরা সবাই করব, আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমরা ভোটারদেরকে পুল করার চেষ্টা করব, এই দল সেই দলের সাথে মিটিং করে আমরা ঐক্যজোট করার চেষ্টা করব, জাতীয় ঐক্যমতের সরকার হওয়ার সম্ভাবনা হতে পারে। এই সবগুলো ন্যায্য, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে, শেখ পরিবারের প্রশ্নে আমাদের একেবারে একটা কমন এগ্রিমেন্ট, ঐক্যমতের জায়গা থাকতে হবে। কোনোভাবে যেন আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতিটা না করি। দ্বিতীয়ত, আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি দিয়েছে। গত মাসে আওয়ামী লীগের একটা হরতাল ছিল, যেই হরতালটা বাংলাদেশে পালিত হয়নি, ওটা যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে একটা মানববন্ধনের মাধ্যমে। এবং যুক্তরাষ্ট্রে এই কারণে ব্যাপক আগুন লেগেছে। এই হরতালের কারণে বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন, ক্যালিফোর্নিয়া, হলিউড, লস অ্যাঞ্জেলেস এই হরতালের কারণে পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ব্যাপক বরফ পড়েছে এই হরতালের কারণে। বরফ পড়ে ওই সকল অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। এই হরতালের কারণে আমেরিকাতে সরকার পরিবর্তন হয়ে গেছে, ওখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তে ট্রাম্প ক্ষমতায় চলে আসছে। এই লেভেলের কার্যকরী হরতাল এই গত শতাব্দীতে আসলে আমরা কেউ দেখি নাই। তাহলে আওয়ামী লীগ এই লেভেলের হরতাল করে যাক, আমরা এই হরতালকে স্বাগত জানাই, যতক্ষণ না পর্যন্ত এই হরতাল বাংলাদেশের সীমান্তে আসে। বাংলাদেশের সীমানায় আসলে জুন, জুলাই, আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যে ভাষায় রাস্তায় নামলে পরে এটাকে প্রতিহত করা যাবে গণতান্ত্রিক ভাষায়, সেই ভাষায় তারা করবে। আমরা বিচ্ছিন্ন কিছু মিছিল মিটিং দেখতে পাচ্ছি। ছাত্র দলের একজন কর্মীকে খুন করা হয়েছে, ছাত্রলীগের কয়েকটা গ্লাস পেন্সার এখানে সেখানে ঝটিকা মিছিল করেছে। নিষিদ্ধ সংগঠনের এরকম ঝটিকা মিছিল এর আগে আমরা বহুবার দেখেছি। এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো হুমকি তৈরি করছে না। আমরা কনফিডেন্স, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল পক্ষের শক্তিরা একমত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি খুব পরিষ্কার করে বলে দিয়েছে, গণহত্যাকারী, বাংলাদেশের শিশু হত্যাকারী
1000-1500 মানুষকে যারা নৃশংসতমভাবে হত্যা করেছে গত বছর, তাদের বিচারের আগে, ক্ষমা চাওয়ার আগে পুনর্বাসন, রাজনীতি, নির্বাচনের কোনো আলোচনা চলতে পারে না। অতএব সেই জায়গাতে আগে মীমাংসা হতে হবে বিচারের প্রশ্নে, আগে মীমাংসা হতে হবে গণহত্যাকারীদের প্রশ্নে, আগে মীমাংসা হতে হবে আওয়ামী লীগ দলের ব্যাপারে। আইসিটিতে যে আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে, সেই আইসিটির ট্রাইব্যুনাল বিচারকরা আওয়ামী লীগকে দল আকারে কিভাবে মন্তব্য করেন, কিভাবে জাজ করেন, তার উপরে ভিত্তি করে বাংলাদেশে আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তার যে জাতীয় পার্টি 14 দলীয় যে মাফিয়া গোষ্ঠী আছে তাদের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা, সেটা মীমাংসিত হবে। ছাত্রলীগের কোন ব্যানারে কে কি বললো টললো, আমার মনে হয় এগুলো প্রচুর গুজব খবর টবর চলছে। আমরা দেশবাসীকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আপনারা গণতন্ত্রের পক্ষে থাকেন, সজাগ থাকেন, শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের এবং তাদের বিদেশি শত্রুদের ব্যাপারে সজাগ থাকেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি কিচ্ছু করবার নাই এবং কখনো করতে পারবে না। এই কনফিডেন্স রেখেই আমাদের গণতন্ত্রের যে লড়াই, মুক্তির লড়াই, সংস্কার, বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছে, সেই দিকে আমরা সবাই মিলে আমাদের যাত্রা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।